পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় কাঞ্চনপুরবাসী, আসসালামু আলাইকুম। একটু পেছন থেকে কেউ কথা বলবেন না। প্রিয় কাঞ্চনপুরবাসী, আজকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে সালাম দিতে। আগামী দিনে আপনারা যে নির্বাচনটি এসছে সেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবেন সে কথাটা বলতে। কাঞ্চনপুরের 22 পাড়া, তাই না? এই 22 পাড়ায় মিলে 9টি ওয়ার্ড আছে। এক একটা ইউনিয়নে তো 9টা ওয়ার্ড থাকে, কাঞ্চনপুরের 22 পাড়ায় 9টা ওয়ার্ড আছে। আমি কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দকে অনুরোধ করব যে 9 ওয়ার্ডের কমিটিগুলো সক্রিয় আছে কিনা। ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, এই সকল অঙ্গ সংগঠনগুলো পরিপূর্ণ আছে কিনা এটা 1 মাসের মধ্যে আপনারা নিশ্চিত করুন। এগুলো যদি পরিপূর্ণ না থাকে তাহলে এগুলোকে পরিপূর্ণ করুন। কোন পদটি খালি আছে সেই পদটি পূরণ করুন। কোন সংগঠনটি নেই সেই সংগঠনটি অনতিবিলম্বে গঠন করুন। এরকম বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের ইউনিয়নের কমিটিগুলো পূর্ণাঙ্গ করুন। আর আপনারা 9 ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে বসুন। এই 22 পাড়া মিলে যে 9টি ওয়ার্ড, এই ওয়ার্ডে কতগুলি সংগঠন আছে? বিএনপি কি পরিপূর্ণভাবে আছে? ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, এই সংগঠনগুলো কি পরিপূর্ণভাবে আছে? অন্যান্য অঙ্গ সংগঠন কি পরিপূর্ণ আছে? ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতে জাতীয়তাবাদী উলামা দল একটা গুরুত্বপূর্ণ সংগঠন, আলেম উলামাদের, এটা কি আছে? না হলে অনতিবিলম্বে গঠন করুন। আমরা এই এলাকার কৃষকদের নিয়েই আমাদের জীবন। কৃষকদের জন্য যে জাতীয়তাবাদী কৃষক দল, সেটা কি পরিপূর্ণ আছে? নইলে অনতিবিলম্বে ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতে কৃষক দল গঠন করুন। ছাত্র দল, আমাদের সন্তানেরা আগে যেমন ছাত্র দল করতে পারত না, ভয় পেত পাশ করবার পরে ছাত্র দল করলে তো চাকরি হবে না, সরকার চাকরি দেবে না। এখন তো সেই ফ্যাসিবাদ চলে গেছে, বরং ছাত্রদল করলেই উল্টো চাকরির সুবিধে হবে। কাজেই এলাকার মেধাবী ছাত্রদের নিয়ে ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ডের ছাত্রদল করতে হবে। আমাদের এই অঞ্চল, আমরা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। পুরো কাঞ্চনপুরের 22 পাড়াতেও আমাদের 90% মুসলমান আছে। এখানে প্রচুর আলেম উলামা আছে, প্রচুর মুরব্বী আছে। এদেরকে নিয়ে জাতীয়তাবাদী উলামা দল, ইউনিয়ন এবং 9টি ওয়ার্ড গঠন করতে হবে। এই সংগঠনগুলো ঠিক মতো আছে কিনা, না থাকলে আগামী 1 মাসের মধ্যে আমি বিএনপির যারা সভাপতি, সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে নির্দেশ দিচ্ছি, এবং তারা সঠিকভাবে করতে পারছে কিনা সেজন্য যে উপজেলার যে নেতৃবৃন্দ তাদেরকে তারা
যেন ঠিক মতো সুপারভাইজ করেন, তাদেরকে যেন ঠিক মতো পরামর্শটা দেন, সহযোগিতাটা দেন। এ ব্যাপারে আমি উপজেলা নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করছি। আমার প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখতে হবে, আগামী দিনে আমরা যে 5ই অগাস্টে যে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর যে বিপ্লব ঘটিয়েছি, তার পেছনের মূল কারিগরি কিন্তু ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চান। আপনাদের অনেক মুরব্বী আছেন, ছেলেরা জানে না, অনেকে পড়াশোনা হয়তো করেনি। আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন যে 1971 সালের 25শে মার্চ যখন রাজারবাগ পুলিশ লাইন পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করলো, তারপরে 26শে মার্চ সারাদিন আমরা অপেক্ষা করছিলাম। একটা আওয়ামী লীগের নেতাকে খুঁজে পাইনি কোনো ঘোষণা দেবার জন্যে, কোনো নির্দেশনা দেবার জন্যে। আমাদের বাংলাদেশের মানুষের কোনো কান্ডারি হিসেবে কাউকে পাইনি। তখন কিন্তু মেজর হিসাবে জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দিয়ে বিদেশে পালিয়ে যাননি, তিনি কিন্তু বুক চিতিয়ে লড়াই করে দেশটাকে স্বাধীন করেছিলেন। ঠিক তেমনি 1982 সালের 24শে মার্চ যখন এরশাদ বিএনপির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ক্ষমতা এলেন, তখন কিন্তু ঘর থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়া 9 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন। 9 বছরে তিনি দেশ নেত্রী উপাধি পেয়েছেন, তিনি আপসহীন নেত্রী উপাধি পেয়েছেন এবং এরশাদকে পতন ঘটিয়েছেন অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং তার নেতৃত্বেই নতুন করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শেখ মুজিবের আমলে এটা যেমন ভিক্ষার তলাবিহীন ভিক্ষার ঝুলির দেশ ছিল, জিয়াউর রহমানের আমলে সমৃদ্ধ বাংলাদেশ ছিল, আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে সারা বিশ্বে একটি সমৃদ্ধ দেশ হিসেবে তিনি পরিচিত করেছিলেন। আর গত 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশকে আবার ভিক্ষার ঝুলির দেশে পরিণত করেছিলেন। ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছেন, সকল ব্যাংক সমস্ত বাহিনীকে নিজের অনুগত বাহিনীতে পরিচালনা করেছিলেন, সমস্ত প্রশাসনকে নিজের দলের প্রশাসনে পরিণত করেছিলেন। আর বাংলাদেশে অবস্থাটা এমন যে নীরব দুর্ভিক্ষ তৈরি হয়ে গিয়েছিল। বাংলাদেশে অর্থনীতি বলে কিছু ছিল না, আর 14, 18, 24 ভোট বলে কিছু ছিল না। মানুষের অধিকার, আমরা যে স্বাধীন করেছি, সেই স্বাধীনতার যে অধিকার, যে এই বাংলাদেশটা আমাদের সকলের। আমরা ভোট দেব, সরকার গঠিত হবে। আমরা যাকে ভোট দেব না, তিনি সরকারে যেতে পারবেন না। জনগণের এই অধিকারটা হরণ করে নিয়েছিল। আর কথা বললেই মামলা, হামলা, গুম, খুন, আয়না ঘরে নিয়ে নির্যাতন, সেইখান থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমাদের যিনি নেতা জনাব তারেক রহমান, তার স্বপ্ন, তার বাবা এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন। তার মা নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সমৃদ্ধ বাংলাদেশ করেছিলেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে তার স্বপ্ন বিশ্বের বুকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান বাংলাদেশটাকে।
আর সেজন্যে আপনারা গতকালকে দেখেছেন অসুস্থ শরীর নিয়েও সশস্ত্র বাহিনী দিবসে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছিলেন। টেলিভিশনে নিশ্চয়ই সকলে দেখেছেন, এবং আমাদের সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ সকলে ওনাকে সম্মান দিয়েছেন। অঢেল সম্মানে উনি গতকালকে ভূষিত হয়েছেন। বিএনপি যখন সারা বাংলাদেশের মানুষের প্রিয় দল, সেই দলে পরিণত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকলের প্রিয়, সেটা কালকে প্রমাণ হয়ে গেছে আর একবার। আর তারেক রহমান সাহেবকে এই সরকার দাওয়াত দিয়েছিলেন ওই সেনাকুঞ্জে, কিন্তু উনি আসতে পারেননি। উনি এখনো বিলেতে আছেন, উনি প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার জন্য। আমরা মনে করি উনি যেদিন বাংলাদেশে আসবেন, এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত, এয়ারপোর্ট থেকে এই চৌরাস্তা জয়দেবপুর পর্যন্ত কয়েক কোটি মানুষ লোকারণ্য হয়ে যাবে। আগামী নির্বাচনে গতকালকেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, একটা যোগ্য নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন বলেছে আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করব, জনগণ তাদের ভোট দেবে, আর কোনো সিল হবে না, আর রাতে কোনো সিল হবে না, আর কোনো জোর জবরি হবে না, কাউকে জোর করতে পারবে না, কাজেই জনগণ ভোট দেবে। এবার জনগণের ভোটে বিএনপি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমরা বাসাইলবাসী পিছিয়ে থাকবো কেন? এই তো বাসাইলের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছি 9 মাসের যুদ্ধে। 71 থেকে আজকে 2024, এই 54 বছরে বাসাইল এমপি পাই নাই, পেয়েছি? পাই নাই। আমাদের বাসাইলের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, আমাদের সন্তানদের চাকরি, আমাদের কোনো অভিভাবক নেই। এই যে সুযোগ এসছে আমাদের বাসাইল উপজেলাবাসীর, একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ আবার কবে আসবে বলা যায় না। সুযোগের সদ্ব্যবহার করলে সুযোগ বারবার আসে, সদ্ব্যবহার না করলে সুযোগ আসে না, সুযোগ চলে যায়। এই যে সুযোগটা এসছে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এই নির্বাচনে আরো অনেকেই আসবে ভোট চাইতে, কিন্তু আমার প্রিয় কাঞ্চনপুরবাসী, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একটা ইস্যুতে, যে কাকে ভোটটা দিলে আমাদের বাসাইলের সন্তান পাস করবে, কোন মার্কায় ভোটটা দিলে আমাদের বাসাইলের সন্তান এমপি হবে, আর কাকে এমপি বানালে আগামী দিনে আমরা বাসাইল উপজেলার উন্নয়ন দেখতে পাবো, কাকে ভোটটা দিলে ওই ঢাকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রীদের কাছে থেকে উন্নয়ন ছিনিয়ে আনতে পারবে। আপনাদের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এমন কোন নেতা নেই যার সাথে আমার পরিচয় নেই, সখ্যতা নেই, ভালোবাসা নেই, যে আমাকে সম্মান করে না। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী আমি, দেশনায়ক তারেক রহমানের আইনজীবী আমি। কাছেই সকল সিনিয়র নেতা বাংলাদেশের যারা আছে সকলে আমাকে সম্মানের চোখে দেখে। আপনারা যদি এই সুযোগ কাজে লাগিয়ে সকল কাঞ্চনপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাকে ধানের শীষে ভোট দেন, আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, আমি যেন সহি সালামতে আপনাদের ভোট নিয়ে ওই মহান সংসদে আপনাদের কথা বলতে পারি। যেমনি বাংলাদেশে সকল টেলিভিশনগুলোতে আমার টক শো দেখেন, আমি এই 17টি বছরই একটা মুক্ত বাংলাদেশের জন্য ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে টক শোতে লড়াই করেছি, করি নাই? দেখেন নাই? তেমনি যেন আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বাসাইল উপজেলার উন্নয়নের জন্য শুধু লড়াই না, আমি আপনাদের সকল উন্নয়নকে ছিনিয়ে আনতে পারি, এই চেষ্টা করবার জন্য
আমার সংসদ সদস্য হওয়া অত্যন্ত প্রয়োজন। এটা আপনাদের ভোটে, আপনাদের ভোট ছাড়া কিন্তু হবে না। একটা কথা মনে রাখবেন, আমরা যে 17 বছর আন্দোলন করেছি রাষ্ট্রের মালিকানা আপনাদের কাছে ফিরিয়ে দেবার জন্যে, আপনাদের ভোট আপনাদের কাছে ফিরিয়ে দেবার জন্যে। ইনশাল্লাহ 17 বছর আমার বিরুদ্ধে অনেক মামলা, টকশোতে কথা বলতে দ্বিধা করি নাই, করেছি, কোনো কম্প্রোমাইজ করি নাই। ঠিক তেমনি আমাদের আন্দোলনে এত মামলা সত্ত্বেও আমি রাজপথ ছাড়ি নাই। আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এই মুক্ত বাংলাদেশে আপনারা মুক্তভাবে ভোট দেবেন, আর আপনাদের ভোটে ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে আপনাদের জন্য কাজ করব। তোমার সাথে ইনশাল্লাহ জনাব তারেক রহমান খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন। আমার সাথে কথা হয়, যোগাযোগ হয়, যেহেতু তার আইনজীবী আমি, আমার সাথে তো যোগাযোগ হবেই। ম্যাডামের সাথে যোগাযোগ হয়। ম্যাডাম অসুস্থ থাকতেও আমি নিয়মিত ওনার ওখানে যাই ওনার আইনি কাজগুলো করতে। কাজেই আমি আপনাদের বলতে পারি যে জনাব তারেক রহমান খুব শীঘ্রই উনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের দায়িত্ব নেবেন। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন। কালকে যেরকম ম্যাডাম সেনাকুঞ্জে গিয়েছিলেন, ম্যাডাম খুব তাড়াতাড়ি 1-2 সপ্তাহের মধ্যে বিদেশে চিকিৎসার জন্য যাবেন। ম্যাডাম যেন সুস্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশে, আবার তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন। আমরা একটা সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ব। আর কোনো লুটপাট বাংলাদেশে আমরা হতে দেব না, আর কোনো দুর্নীতি বাংলাদেশে হতে দেব না। ব্যাংকে আর কোনো ব্যাংক লুটকারীদেরকে আমরা জায়গা দেব না। আমাদের ব্যাংক আস্তে 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 টইটুম্বুর হবে, বাংলাদেশটা উন্নত হবে। বাংলাদেশে আর কেউ জোর করে ক্ষমতায় আসতে পারবে না। জনগণের ভোট ছাড়া, মানে আপনাদের ভোট ছাড়া কেউ জোর করে ক্ষমতায় আসতে পারবে না। আমরা সেই অভ্যুত্থানটা করে ফেলেছি, আমরা সেই বিপ্লবটা করে ফেলেছি, আমরা সেভাবে দেশটাকে মুক্ত করে ফেলেছি। এখন দায়িত্ব আপনাদের কাছে, দায়িত্বটা এখন আপনাদের কাছে। এখন আপনারা মালিক। যেমন বাসাইলে কে এমপি হবে তার মালিক আপনারা। আপনারা যাকে ভোট দেবেন তিনি বাসাইলের এমপি হবেন। তবে আপনারাই বাছাই করে নেবেন যে আপনাদের কোন যোগ্য সন্তান, অনেকেই তো ভোটের জন্য আসবে তাই না, আপনাদের কোন যোগ্য সন্তানটি এমপি হলে ওই সংসদে বাসাইল উপজেলাবাসীর সমস্ত দাবি নিয়ে কথা বলতে পারবে। সমস্ত মন্ত্রীদের কাছে গিয়ে, যারা মন্ত্রী হবেন ইনশাল্লাহ সকলে আমাদের বন্ধু মানুষ, কারণ একসাথে 17 বছর আন্দোলন করেছি। বরং অনেকের সামনে আমি ছিলাম, অনেকের সামনে অন্তত 5-7-10 জনের পরেই আমি সকলের সামনে ছিলাম। সকল মন্ত্রীরাই সম্মানের চোখে দেখবেন আগামী দিনে যারা মন্ত্রী হবেন। কাজে কারোর কাছে কোনো কাজে গেলে না করবার ক্ষমতা ইনশাল্লাহ থাকবে না, না করবার ক্ষমতা থাকবে না। কাজেই আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম। আপনাদের পরিবার, আপনাদের সকলের পরিবারের দায়িত্ব আপনাদের কাছে, এই 22 পাড়ার দায়িত্ব আপনাদের কাছে। যেন সকলে কেন্দ্রে গিয়ে ভোট দেন, যাতে করে অন্তত 90 ভোট পড়ে এবং সকল ভোট যেন ধানের শীষে পড়ে। এই দায়িত্বটা কাঞ্চনপুরবাসী আপনাদেরকে দিয়ে গেলাম। জানেন, ওই ঢাকায় যদি যান না বা বিদেশে যান, তখন যদি বলে আপনার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি কাঞ্চনপুর। আপনারা অনেকেই জানেন হয়তো কথাটা। বলে কোন কাঞ্চনপুর? বাসাইল কাঞ্চনপুর। অনেকে বলে, অনেকে জানেন, মানে কাঞ্চনপুর ঠিক আছে, কোন কাঞ্চনপুর? বাসাইল কাঞ্চনপুর। মানে বাসাইলের সাথে কাঞ্চনপুরটা এইভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছে। বাসাইল যাহা, কাঞ্চনপুর তাহা।
সেরকম আপনারা কাঞ্চনপুরবাসী আপনারা ঠিক করবেন, আপনাদের সকল পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে যাবেন। মনে রাখবেন যে বিজয়টা 5ই আগস্ট আমরা অর্জন করেছি ফ্যাসিবাদের কাছ থেকে, আর যেন সেই ফ্যাসিবাদ ফেরত না আসে, আর যেন কোন অনৈতিক অত্যাচারী সরকার না আসে। আমরা আয়না ঘর ভেঙে দিয়েছি। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সারা বিশ্বে, যিনি এখন প্রধান উপদেষ্টা, খুব নন্দিত একজন মানুষ। সেই প্রফেসর ইউনূস, যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাকে ওই আদালতে, প্রত্যেকটা আদালতে আওয়ামী লীগ লোহার খাঁচা করেছিল। ডক্টর ইউনূস যাকে বলেছেন শুনেছেন, পশুর খাঁচা। সেই পশুর খাঁচায় ডক্টর ইউনূসকে যেতে হয়েছে। সবাই প্রতিবাদ করেছে, জাজ সাহেব উনি তো এজলাসে এসছেন, উনার মতো নোবেল বিজয়ীকে কেন পশুর খাঁচায় যেতে হবে? বলে না, যেতে হবে, কত বড় অত্যাচারী। উনি বেরিয়ে বলেছেন, অন্যায় করিনি, তবু পশুর খাঁচায় ঢুকিয়েছিল আমাকে। ঠিক তেমনি আমার বিরুদ্ধে অনেক মামলা, আমি যখন কোর্টে যেতাম, আমার আইনজীবীরা বলতেন, উনি তো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, একজন সিনিয়র আইনজীবীকে আপনি পশুর খাঁচায় ঢুকাবেন? বলে হ্যাঁ, কত বড় অত্যাচারী, আমাকেও সেই পশুর খাঁচায় ঢুকতে হয়েছিল। এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা সকলে পরামর্শ দিয়েছি, প্রত্যেকটা আদালত থেকে সেই খাঁচা আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। আর কোনো পশুর খাঁচা আদালতে থাকবে না, আর কোনো আয়না ঘর থাকবে না, আর কেউ গুম হবে না, আর কেউ খুন হবে না। সবাই এখন আমরা মুক্ত। আর সেই মুক্ত বাংলাদেশ গড়বার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার, সকলের ধানের শীষে ভোট দরকার। তাই আজ আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম, এই 22 পরিবারের সকল পরিবারের কাছে আপনারা ভোট চান। কেউ যেন বলতে না পারে, ধানের শীষে তো একটা ভোট দেওয়ার ইচ্ছা ছিল, আমার কাছে তো কেউ চাইলো না। এ কথাটা যেন কেউ বলতে না পারে, বরং যেন বলতে পারে যে আমি তো ধানের শীষে ভোট চাই এমনিই দিতে আমার কাছে, তারপরেও 10 জন আসছে ভোট চাওয়ার জন্য, আমি আনন্দের সাথে ধানের শীষে ভোট দেব, এই কথাটা যেন বলে। এই দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমার নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে, আপনাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে আমার জন্য দোয়া চেয়ে শেষ করলাম। আবার ইনশাআল্লাহ আসবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার কাঞ্চনপুরবাসী জিন্দাবাদ। স্বাগতম শুভেচ্ছা, স্বাগতম কাঞ্চনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাঞ্চনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাঞ্চনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আগমন শুভেচ্ছা, স্বাগতম আগমন শুভেচ্ছা, স্বাগতম কাঞ্চনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাঞ্চনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আগমন শুভেচ্ছা, স্বাগতম আগমন শুভেচ্ছা, স্বাগতম অ্যাডভোকেট আহমেদ আজম খান।